আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। স্টপ ইডিয়েট, কি করছো এসব? খুশি ভ্রু কুচকে বলল। হায় হায়, আমি আবার কি করলাম? আমি তো দিয়াকে ডাকছিলাম। দিয়াকে পরে ডাকবে, আগে গিয়ে নিজেকে ঠিক করো। নিজেকে ঠিক করবো মানে? কি ঠিক করবো? প্রহর অন্যদিকে তাকিয়ে ইতস্তত ভাবে বলল। তোমার কাপড় ঠিক করো। খুশি নিচের দিকে চোখ বুলিয়ে বলল, কই, সব তো ঠিকই আছে। প্রহর দাঁত চিবিয়ে চোখের কোণা দিয়ে ইশারায় দেখিয়ে বলল, তোমার কোমর। খুশি দুষ্টু হেসে বলল, ও এই কথা, চুপি চুপি আমাকে চেকিং করা হচ্ছে বুঝি? তা কেমন দেখলে সুন্দর না আমার কোমর? একেবারে হট কোমর। প্রহরের এবার রাগী কণ্ঠে বলল, জাস্ট শাট আপ ইডিয়েট, তোমার কোমর থেকে শাড়িটা সরে গেছে, ঠিক করেছো ওটা? খুশি কোমরের দিকে তাকিয়ে দেখলো সত্যিই কাপড় সরে গেছে। তবুও খুশি ওর দুষ্টুমি বজায় রেখে বলল, ও এটা শাড়ি তো বড় আপুরা পরিয়ে দিয়েছে, আমি এসব পরি না। তবে তুমি চাইলে এটা ঠিক করে দিতে পারো। নাও না ঠিক করে। হোয়াট, হ্যাভ ইউ গন ম্যাড? আমি কেন করবো? খুশি ভাবলেশীন ভাবে বলে উঠল, ঠিক আছে, না করলে আমি এভাবেই থাকবো, আমার কোনো সমস্যা নেই। এত সুন্দর কোমর যখন আছে তখন প্রদর্শন করা তো দরকার, তাই না? মানুষও তো একটু দেখুক আমার হট কোমর। কথাটা বলে খুশি নির্বিঘ্নে সামনের দিকে পা বাড়লো, তবে এগোতে পারলো না। পেছন থেকে সজোরে টান পড়লো প্রহরের হাতে। খুশি বাঁকা হাসি দিল। প্রহর খুশির হাত শক্ত করে ধরে সামনের একটা ক্লাসরুমের দিকে টেনে নিয়ে গেল। পেছন থেকে খুশি মুচকে মুচকে হাসছে। সে জানতো প্রহর ওকে কখনো ওভাবে যেতে দেবে না। এতদিনে একটু হলেও যে সে প্রহরের মনে জায়গা করতে পেরেছে, এতটুকু ভরসা পাচ্ছে ও। প্রহর খুশিকে টেনে ক্লাসরুমে নিয়ে এসে সামনে দাঁড় করালো। তারপর গম্ভীর কণ্ঠে বলল, শাড়ি যখন সামলাতে পারো না তাহলে এইসব পরার কি দরকার? ইডিয়েট একটা, এখন চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। কথাটা বলে প্রহর খুশির সামনে হাঁটু গেড়ে বসে ওর শাড়ি ঠিক করে দিতে লাগলো। খুলে যাওয়া সেফটি পিনটা আবার ঠিক করে শাড়ির সাথে লাগিয়ে দিচ্ছে। তখনই মহান খুশি দেবী বিশেষ টিপ্পনি কেটে বলল, বাইদা মহাসড়ক, এখানে কেউ নেই, তুমি চাইলে অ্যাডভান্টেজ নিতেই পারো। আই ওয়ান্ট মাইন্ড। যথাযথভাবেই প্রহর একটা রাম ধমক দিয়ে বলল, শাট আপ ইডিয়েট, কথা বলার আগে একটু ভেবে চিন্তে বললে কি খুব একটা ক্ষতি হয় তোমার? যখনই মুখ হলো শুধু ফালতু কথাই বলা লাগবে, হ্যাঁ? খুশি ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, কথায় কথায় খালি শাট আপ। সারা জীবনে মনে হয় এই দুইটা ইংরেজি শব্দই শিখেছে। এত পড়াশুনো করে তাহলে কি লাভ হলো? এর চেয়ে তো আমিই ভালো, টেনে টুনে পাশ করে, তাও তো তার চেয়ে ভালো জানি। আর কথা বলার আগে আবার ভাবনা চিন্তার কি আছে? কথা বলা কি কোনো ওপেন হার্ট সার্জারি নাকি যে বোর্ড মিটিং ডেকে কথা বলতে হবে? বিড়বিড় করে বললেও প্রহরের কান পর্যন্ত ঠিকই পৌঁছলো খুশির কথা। মাথা নিচু করে নিঃশব্দে হাসল সে। এই মেয়ের কোনো গতি নেই, পাগলের পাগলই থেকে যাবে, সাথে বাকিদেরও পাগল করে ছাড়বে। খুশির পারফরমেন্সের সময় হয়েছে। প্রহর আর ফাহিম সামনের দর্শক সারিতে বসে আছে। কিছুক্ষণ পরে পারফরমেন্স শুরু হয়ে গেল। স্টেজে রাজা মহারাজার দরবারের মতো কিছু লোক সৈন্য সেজে দাঁড়িয়ে আছে, আর দুজন রাজা রানী সেজে বসে আছে। একজন সৈন্য সামনে এসে হাঁক ছেড়ে বলল, সাবধান, হুঁশিয়ার, কটনবার, ম্যাঙ্গোবার, চকোবার, শনি থেকে শুক্রবার। তো যেমনটা আমরা সবাই জানি, আজকে আমাদের রাজকুমারী পরিজানের স্বয়ম্বর হবে। আজ রাজকুমারী সব রাজকুমারদের মাঝ থেকে তার হবু বরকে খুঁজে নিবে। দেখা যাক কে হয় সেই ভাগ্যবান রাজকুমার। তো সবার প্রথমে আমাদের রাজকুমারীকেই ডেকে নেই। রাজকুমারী পরিজান হাজির হো। একটু পরে খুশি মাথার ঘোমটা ধরে ধীরে ধীরে স্টেজে এলো। স্টেজের মাঝ বরাবর এসে সুন্দর করে বসলো। প্রহরের নজর আর হৃৎপিণ্ড দুটোই খুশিতে আটকে আছে। ব্যাকগ্রাউন্ডে মিউজিক বেজে উঠল। গানের তালে নাচছে খুশি। আজ যেন খুশির অন্যই এক রূপ দেখতে পাচ্ছে প্রহর। এক মহীয়সী নারীর রূপ দেখতে পাচ্ছে ও, যে চাইলে তার মোহনীয়তার তীরে যে কাউকে সহসায় ঘায়েল করতে পারে, যেমনটা এই মুহূর্তেই প্রহরকে ঘায়েল করছে। খুশির তীক্ষ্ণ তীর প্রহরের হৃদয়ের আর পার করে দিচ্ছে। খুশির নাচ শেষে সে তার আসরে গিয়ে বসল। সেই সৈন্যটা আবার হাঁক ছেড়ে বলল, তো স্বয়ম্বর আরম্ভ করা হোক।
আমাদের রাজকুমারী পরিজনের জন্য শুধু সাধারণ রাজকুমার না, বরং বড় বড় সেলিব্রিটি, এমনকি বড় বড় সুপার হিরোরাও এসেছে। তো সবার প্রথমে আসছে মাকড়সা মানব, আই মিন স্পাইডারম্যান হাজির হো। সবাই স্টেজের এন্ট্রির দিকে তাকিয়ে আছে, তবে স্পাইডারম্যান এলো উপর থেকে। এদিক ওদিক জালি ছড়িয়েছে, জালি ধরে ঝুলে ঝুলে এলো, খুশির সামনে এসে বসে বলল, রাজকুমারী পরিজান, আমাকে আপনার বর হিসেবে গ্রহণ করুন। আমার মতো জীবনসঙ্গী আর একটাও পাবেন না। আরে, আমার সাথে থাকলে আপনার জীবনে কখনো গাড়ি ভাড়া লাগবে না, কখনো জ্যামে আটকে থাকার প্রয়োজন হবে না, কাপড় শুকানোর জন্য কখনো দড়ির দরকার হবে না। ভেবে দেখুন, আমার মতো কাজের লোক আর একটাও পাবেন না। খুশি বলে উঠল, আর সারা জীবন বসে বসে খালি বাকরসার জালি পরিষ্কার করবো, তাই না? না বাবা না, মাফ করুন। সৈন্যটা এবার নেক্সট ক্যান্ডিডেট বাহুবলীর নাম ধরে ডাক দিল। একটু পরে কাঁধে বিশাল ভারী একটা শস্ত্র নিয়ে ধূপধাপ করে হেঁটে এলো বাহুবলী। খুশির সামনে এসে বলল, রাজকুমারী পরিজান, আপনি আমাকে আপনার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করুন। আমার কোয়ালিটি প্রো ম্যাক্স। মানুষ গরুর দুধ থেকে দুধ বের করে, আর আমি সোজা চিজ বের করে আনি। মুরগির থেকে ডিমের বদলে অমলেট বের করে আনি। ফল খেতে চাইলে ফলের গাছ শুদ্ধ উপড়ে নিয়ে আসি। কোথাও বেড়াতে গেলে লাগেজ নিতে হবে না, কারণ আমি পুরো বাসায় হাতে করে নিয়ে যাই। আমার মতো ট্যালেন্টেড ব্যক্তি আর কেউ নেই। খুশি বলে উঠল, আপনাকে বিয়ে করা যাবে না, আপনার মাঝে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আছে। কি ডিফেক্ট? আমি শুনেছি আপনার নেচার ঠিক নেই, আপনার কটপ্পর সাথে গেওয়ালা সম্পর্ক আছে, তাই আপনি ক্যান্সেল। এরপর আসে আয়রন ম্যান। সে খুশির সামনে এসে বলল, রাজকুমারী, আমাকে বিয়ে করুন। আমাকে বিয়ে করলে আপনার শরীরে কখনো আয়রনের ঘাটতি থাকবে না। এরপর আসে ক্রিস। সেও এসে নিজের প্রতিভার গুণগান গায়। এভাবে একে একে সব সুপার হিরো আর রাজকুমাররা এসে তাদের প্রদর্শনী করে। সব ক্যান্ডিডেটদের কথা শোনা শেষে সৈন্য বলল, এখন সব ক্যান্ডিডেটগুলো লাইন হয়ে দাঁড়িয়ে যাও। রাজকুমারী সবাইকে দেখবে, তারপর তার যাকে পছন্দ হবে তার গলায় মালা পরাবে। অতপর খুশি ফুলের মালা হাতে দাঁড়িয়ে সবার সামনে গিয়ে ঘুরে ঘুরে সবাইকে দেখতে লাগলো। সব ক্যান্ডিডেটগুলো নিচের গলায় মালা নেওয়ার জন্য এগিয়ে আসতে লাগলো। এক পর্যায়ে সবাই ধাক্কাধাক্কি শুরু করে দিল। এদের ধাক্কাধাক্কিতে খুশির গায়েও ধাক্কা লেগে খুশি ব্যালেন্স হারিয়ে স্টেজ থেকে নিচে পড়ে যেতে লাগলো। প্রহর সামনের সারিতেই বসেছিল। খুশিকে পড়ে যেতে দেখে ঘাবড়ে গিয়ে সেদিকে দৌড়ে গেল প্রহর। খুশি পড়ে যেতে লাগলে প্রহর দৌড়ে গিয়ে নিচ থেকে খুশিকে ধরে ফেলল। খুশি পড়ার সময় ওর হাতে থাকা মালাটা সোজা প্রহরের গলায় গিয়ে পড়ল। খুশি নিজেকে প্রহরের কোলে দেখে দুষ্টু হেসে বলল, বাহ, দেখেছো, আমার মতো আমার মালাটাও ঠিকই তার আসল ঠিকানা খুঁজে নিয়েছে। প্রহর একবার নিচের গলার দিকে তাকালো, তারপর কিছু না বলে খুশিকে কোলে রেখে ওভাবেই হাঁটা ধরল। খুশিও মুচকি হেসে দুই হাতে প্রহরের গলা জড়িয়ে ধরে প্রহরের দিকেই তাকিয়ে রইল। আরও একটা সপ্তাহের ইতি ঘটল। প্রহরের সর্বত্র জুড়ে এখন খুশির বসবাস। খুশি তার ষড়যন্ত্রে পরিপূর্ণভাবে সফল হয়ে গেছে। একেবারে নিঃস্ব করে দিয়েছে প্রহরকে। প্রহরের মন মস্তিষ্কে রাজত্ব করছে সে। যদিও প্রহর এখনো পর্যন্ত তার মনোভাব খুশির সামনে কোনোরূপে প্রকাশ করেনি। সেদিন খুশিকে ওভাবে কোলে নিয়ে সোজা গাড়ির কাছে এসে গাড়িতে বসিয়ে ওকে বাসায় নামিয়ে দিয়ে আসে। তাছাড়া কিছুই বলেনি সে, বলবেই বা কিভাবে? সে যে নিজের সাথেই যুদ্ধ চালাচ্ছিল। ভালোবাসা নামক বস্তু যে বিনা আহ্বানে ওর মনের কোঠায় হানা দিয়েছে। সেসব ভয়ঙ্কর অনুভূতি থেকে সারা জীবন দূরে পালিয়ে বেরিয়েছে। আজ হঠাৎ তার কাছেই কিভাবে ধরাশায়ী হবে, সেটা যে তার জন্য মেনে নেওয়াটা বড়ই দুষ্কর। মন যেটা জানছে মস্তিষ্ক সেটা মানতে চাচ্ছে না। তাই তো মন মস্তিষ্কের মাঝে তুমুল লড়াই চলছিল। তবে সেই লড়াইয়ে এই প্রথম মনের জয় হলো। এই প্রথম ওর মস্তিষ্ক হার মেনে নিল।
খুশি যে মরণঘাতী ভাইরাস হয়ে তার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। এই সংক্রমণের প্রতিষেধকও যে শুধুই খুশি, সেটাও হাড়ে হাড়ে টের পাচ্ছে প্রহর। তবে মনের কথা মুখে কি কখনো আনতে পারবে সে? এসব ব্যাপারে সে যে বড়ই অপারগ। নিজের অনুভূতি প্রকাশ করা যে তার কাছে অতীব দুষ্কর কর্ম। মনে হয় না তার দ্বারা এটা কখনো সম্ভব হবে। সূর্য মামার ক্রোধ যেন আজ একটু বেশিই দেখা যাচ্ছে। রোদের তপ্ততায় চারিদিক খা খা করছে। তবে বাইরের তাপের থেকে বেশি তাপমাত্রা বেড়ে গেছে প্রহরের অন্তরালে। আর আজকাল প্রহরের মন মেজাজের পরিবর্তন শুধুমাত্র একটা কারণেই হয়, সেটা হলো খুশি। আর আজও সেটার ব্যতিক্রম হয়নি। ভার্সিটিতে আসার পর থেকে এখনো পর্যন্ত খুশিকে দেখেনি প্রহর। রোজ এতক্ষণে চলে আসে খুশি। আজ 1 ঘন্টা পার হয়ে গেল, তবুও ও আসেনি এখনো। প্রহরের নজর শুধু খুশিকেই খুঁজছে। কেমন অস্থিরতা কাজ করছে ওর ভিতর। মেয়েটা আজ আসছে না কেন? ও কি কলেজে আসেনি আজ? রোজ তো এর আগেই চলে আসে। ও ঠিক আছে তো? শরীর খারাপ করলো না তো মেয়েটার? এসব দেখে অস্থিরতা আরো বেড়ে যাচ্ছে প্রহরের। দেখতে দেখতে ওদের বাসায় যাওয়ার সময় চলে এলো, তবুও খুশি এলো না। প্রহরের অস্থিরতা বেড়েই চলেছে। চিন্তা হচ্ছে মেয়েটার জন্য। বুকটা কেমন চিনচিন করছে। খুশির একটা খবর জানতে পারলে হয়তো শান্তি পেত, কিন্তু কিভাবে খবর নিবে? ওর কাছে তো খুশির ফোন নাম্বারও নেই। থাকলেই বা কি, সে কি কখনো ফোন করতে পারতো খুশিকে? কেই বা বলবে ফোনে? একবার কি কলেজে গিয়ে দেখবে ও? কিন্তু কলেজে গিয়েই বা কাকে কি বলবে? দিয়া মেয়েটাকে কি কিছু জিজ্ঞেস করবো? ও হয়তো কোনো খবর দিতে পারবে, কিন্তু বলবো নাকি? আর ওই মেয়েটাই বা কি ভাববে? এমন একটা অকওয়ার্ড সিচুয়েশন না। কিছুই ভালো লাগছে না প্রহরের। গাড়ির কাছে এসেও দাঁড়িয়ে আছে। যেতে ইচ্ছে করছে না ওর। যদি খুশি চলে আসে? প্রহরের অস্থিরতা দেখে ফাহিম বাঁকা হেসে বলল, বাই দা ওয়ে, আমার কাছে কিন্তু ভাবিজির নাম্বার আছে। তোর কথা জানার জন্য আমার কাছে মাঝে মধ্যে ফোন দেয়। প্রহর অপ্রস্তুত হয়ে পড়ল। হ্যাঁ, তো আমাকে কেন বলছিস? আমি কি জানতে চাইছি নাকি? না মানে এমনি জানকারি দিলাম আর কি। আমার কেন যেন মনে হলো তথ্যটা তোকে জানানো দরকার। ওকে দেন, আমি যাই তাহলে, বাই। কথাটা বলে ফাহিম ওর বাইকের দিকে হাঁটা ধরল। প্রহর ভীষণ দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল। খুশির নাম্বার নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও সেটা চাইতে চরম অস্বস্তি হচ্ছে ওর। ফাহিমের কাছে নাম্বার চাও মানে ওর কাছে মজার পাত্র হওয়া, যেটার কোনো ইচ্ছে নেই ওর। অতঃপর ফাহিম চলে গেল, আর প্রহর পিছনে শুধু অস্থিরতায় ভুগতে থাকলো, যেটা সময়ের সাথে শুধু বেড়েই চলেছে। দিন গড়িয়ে রাতে নেমেছে। প্রহরের অস্থিরতা যেন এবার আকাশচুম্বী হচ্ছে। সবকিছু যেন অসহ্য লাগছে ওর। রাতের ডিনারও ঠিকমতো করেনি। বাবার সামনে কোনো রকমে বাহানা দিয়ে রুমে চলে এসেছে। তখন থেকে রুমে এসে শুধু পায়চারি করে যাচ্ছে। মেয়েটার সাথে একবার কথা না হওয়া পর্যন্ত ওর কিছুতেই শান্তি লাগছে না। কিন্তু কিভাবে বলবে? তখন তো অ্যাটিটিউড দেখি 5-এর কাছ থেকে নাম্বারটাও নিয়ে নিলাম। এখন কি করব? না, আর পারছে না প্রহর। শেষমেশ নিজের ইগো সাইডে রেখে ফাহিমের নাম্বারে ফোন দিল। ফাহিম ফোন রিসিভ করেই বাঁকা হেসে বলল, জানতাম আমার কথা তোর আজকে অবশ্যই মনে পড়বে। আমাকে খুব মিস করছিস তাই না? প্রহরের কথা জিহুপায় আসছে, কিন্তু মুখ ফুটে বের হচ্ছে না। প্রচুর ইতস্তত লাগছে ওর। কিভাবে বলবে কথাটা বুঝতে পারছে না। কোনো রকমে গলা খাকারি দিয়ে বলে উঠল, বলেছিলাম তোর আজ কথা হয়েছে। ফাহিম না বোঝার ভান করে বলল, কথা? কার সাথে? কিসের সাথে? দেখ ফাহিম, ভান করিস না। তুই জানিস আমি কার কথা বলছি। ও মা, আমি মনোবিজ্ঞানী নাকি? হাউ ডু আই নো ম্যান? প্রহর দাঁতে দাঁত চেপে বলল, খুশি? ওর সাথে কথা হয়েছে তোর? আব আয় না উঠ পাহাড়কে নিচে। এনিওয়ে, না আজ কোনো কথা হয়নি। ভাবিজি ফোন দেয়নি। আমি নিজেই কয়েকবার দিয়েছিলাম কিন্তু ধরেনি। নাম্বারটা দে। হোয়াট? কি বললি? আর একবার বল। আমি না কানে কম শুনছি বোধ হয়। প্রহর দাঁত কিরিমিরি করে বলল, বেশি ঢং করলে আমি সত্যি তোকে বয়রা করে দেবো। এখন কথা না বাড়িয়ে ফটাফট নাম্বারে মেসেজ করে দে। জো হুকুম মহামান্য। ফাহিম হেসে দিয়ে ফোন কেটে নাম্বারটা মেসেজ করে দিল। প্রহর নাম্বারটার দিকে তাকিয়ে রইল। অতঃপর দ্বিধাদ্বন্দ্ব করতে করতে ডায়াল করেই ফেলল। রিং হচ্ছে। বুকটা কেমন ধুকপুক করছে প্রহরের। এই প্রথম সে খুশিকে ফোন করলো।
কেমন অদ্ভুত ফিলিংস হচ্ছে ওর। কাউকে ফোন দেওয়াও যে ওর এতটা অসাধ্য সাধন হতে পারে তা আজ জানছে ও। রিং বাজতে বাজতে একসময় বন্ধ হয়ে গেল, তবে ফোন রিসিভ হলো না। এতে যেন প্রহরের চিন্তা আরও বেড়ে গেল। প্রহর আবারও ডায়াল করলো, কিন্তু ফোন আবারও রিসিভ হলো না। প্রহরের একবারের বেশি কাউকে ফোন দেওয়ার অভ্যেস নেই, এটা ওর কাছে ব্যাড ম্যানার্স মনে হয়। প্রহর ভাবলো আর ফোন দিবে না, তবে 5 মিনিট অতিবাহিত হতে না হতেই সেই সংকল্প বালিচাপা দিয়ে প্রহর আবারও ডায়াল করলো। রিং যাচ্ছে, তবে রিসিভ হচ্ছে না। এবারেও হয়তো রিসিভ হবে না ভেবেই প্রহর হতাশার চোখ বন্ধ করে পা নাচাতে লাগলো। শেষ পর্যায়ে এসে ফোন কান থেকে সরাতে নিলেই হঠাৎ ওপাশ থেকে নরম গলায় বলল, হ্যাঁ হ্যালো। পা নাচানো বন্ধ হয়ে গেল প্রহরের। হৃৎপিণ্ড তুমুল বেগে দৌড়তে লাগলো। চোখ খুলে তাকালো সে। হঠাৎই অস্থিরতা কমে গিয়ে এক শীতল বাতাস ছুঁয়ে গেল। হ্যালো, কে 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 বলছেন? ফোন দিলেও এখন আর মুখ দিয়ে কথা বের হচ্ছে না প্রহরের। গলায় যেন সব আটকে যাচ্ছে। কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। এমন অকওয়ার্ড সিচুয়েশনে জীবনেই প্রথম পড়তে হলো তাকে। একটা পিচ্ছি মেয়ের সাথে কথা বলতে যে এতটা জড়তা হচ্ছে, ব্যাপারটা সত্যিই হাস্যকর প্রহরের জন্য। ওদিকে খুশি কোনো রেসপন্স না পেয়ে আবারও বলে উঠল, এই কে রে ভাই, কথা কন না কেন? হ্যাঁ, ফোন দিয়ে আবালের মতো বৈশা আছেন। এমনিতেই জ্বরের তাপমাত্রা হাই হয়ে গেছে, তার ওপর যদি আজারা কল দিয়ে থার্মোমিটার আরো হাই করে দেয়, তাহলে কিন্তু ফোনের ভেতরে ঢুকে গিয়ে চোখ দুটো খুলে নিয়ে গুটি খেলবো বলে দিলাম। জ্বরের কথা শুনে প্রহরের বুকের মাঝে ধুক করে উঠল। প্রহর চিন্তিত সুরে বলে উঠল, তোমার জ্বর এসেছে? খুশি বিরক্তির সুরে বলল, না না, জ্বর আসবে কেন? আমি তো চায়ের মধ্যে থার্মোমিটার চুবিয়ে লেভেল হাই করে দিয়েছি। আমার না এটা করতে হ্যাপি মজা লাগে। হোয়াট? কি ব্ল্যাক হোয়াইট করছেন? এ কে ভাই আপনি বলেন তো? মাত্র একটু ঔষধ খেয়ে ঘুমোচ্ছিলাম, অমনি আপনার রিং দিয়ে আমাকে জাগাতে হলো। কে আপনি বলেন তো? প্রহর গলা খাকারি দিয়ে বলল, আমি বলছি। বাহ, নাইস টু মিট ইউ মিস্টার। তা আমার কাছে কি চাই মিস্টার? আমি খুশি, আমি বলছি প্রহর। খুশি এবার কণ্ঠ নরম করে ঘুমের মাঝেই বলে উঠল, ও তুমি, তার মানে তুমি আবার আমার স্বপ্নে চলে এসছো তাই না? আমি তো ভাবছিলাম বোধহয় সত্যি আমার ফোন এসছে। প্রহর বুঝতে পারছে মেয়েটা ঘুমের মধ্যে এলোমেলো বলছে, হয়তো জ্বরের ঘোরে কিছু টের পাচ্ছে না। খুশি ওপাশ থেকে আতুরে গলায় বলে উঠল, জানো আমার না অনেক জ্বর হয়েছে, একটুও ভালো লাগছে না আমার। এই পচা জ্বরটার কারণে আজ তোমাকে দেখতেও পেলাম না। জ্বরের চেয়ে বেশি খারাপ লাগছে তোমাকে দেখতে না পেয়ে। তোমাকে একদিন দেখতে না পেলে আমার অনেক কষ্ট হয়, প্রচুর কান্না পায় আমার। এই দেখো, এখনো কান্না পাচ্ছে আমার। কিন্তু তুমি কি করে দেখবে? তুমি তো স্বপ্নের মাঝে এসছো, বাস্তবে তো তুমি আমাকে সহ্যই করতে পারো না। আজ আমি না আসায় হয়তো তুমি অনেক খুশি হয়েছো। খুশির কথায় প্রহরের বুকের মাঝে হু হু করে উঠল। খুশির কথায় তার প্রতি হাজারো না বলা অভিযোগের ঝলক দেখতে পাচ্ছে সে। গলার মাঝে কেমন দলা পাকিয়ে আসছে ওর। প্রহর ঢোক গিলে বলে উঠল, তুমি দেখতে চাও আমাকে? হ্যাঁ চাই তো, অনেক। ঠিক আছে, 10 মিনিট পর তুমি ব্যালকনিতে আসো, আমাকে দেখতে পাবে। সত্যি? আমি এক্ষুনি আসছি। প্রহর লাইনে থেকে দ্রুত গাড়ির চাবি নিয়ে নিচে নেমে এসে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। 20 মিনিটের রাস্তা 10 মিনিটেই অতিক্রম করে চলে এলো খুশির বাসার সামনে। আর খুশি তো তখনই উঠে এসে ব্যালকনিতে বসে আছে। আসলে জ্বরের ঘোরে খুশি কি করছে তার কোনো হুঁশই নেই। ফোন কানে নিয়ে দুর্বল শরীরে গ্রিলে মাথা ঠেকিয়ে বসে আছে। প্রহর গাড়ি থেকে বের হয়ে দেখল খুশি ব্যালকনিতে বসে আছে। রাস্তার লাইটের আলোয় খুশিকে দেখতে পাচ্ছে প্রহর। প্রহর খুশির দিকে হাত নাড়িয়ে ফোনে বলল, এই দেখো খুশি, আমি এখানে, নিচে তাকাও। খুশি উৎসুক হয়ে নিচে তাকালো। প্রহরকে দেখতে পেয়ে বাচ্চাদের মতো হাসি মুখে হাত নাড়াতে লাগলো। খুশির মুখের হাসি দেখে প্রহরের মনেও যেন অনাবিল প্রশান্তির অনুভব হচ্ছে। প্রহর মুচকি হেসে বলল, এখন খুশি তো? খুশি বাচ্চাদের মতো করে বলল, হ্যাঁ খুশি, অনেক খুশি। তোমাকে না এই ড্রেসে অনেক কিউট লাগছে। প্রহর এবার নিচের দিকে নজর বুলিয়ে দেখল ও তাড়াহুড়োয় বাসায় পরা টি শার্ট আর 3/4 প্যান্ট পরেই চলে এসেছে। বেচারা আবারও অস্বস্তিতে পড়ে গেল। প্রসঙ্গ পাল্টানোর জন্য প্রহর বলল, জ্বর কখন এসেছে? খুশি ঠোঁট উল্টে বলল,
আজ সকাল থেকেই। মেডিসিন নিয়েছো? নিয়েছি, ফুপি জোর করে খাইয়ে দিয়েছে। খেয়েছো কিছু? খেতে ইচ্ছে করে না, বমি আসে। হুম, তা বললে তো চলবে না, খেতে তো হবেই, নাহলে কিন্তু আমি আর কথাই বলবো না। এই না না, আমি খাবো তো, সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, এখন যাও শুয়ে পড়ো, বাইরে বেশিক্ষণ থাকলে জ্বর বেড়ে যেতে পারে। আর একটু থাকি না, আর একটু দেখি তোমাকে। না না আর না, শরীর আরো খারাপ করবে। গুড গার্লরা জেদ করে না, যাও শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। খুশি আবারও হাত নেড়ে ভিতরে এসে শুয়ে পড়ল। খুশি ভিতরে গেলে প্রহর আস্তে করে হেঁটে এসে গাড়ির বোনেটের ওপর উঠে বসল। আকাশের দিকে ভাবতে লাগলো হঠাৎ করে কিভাবে ও এমন পাগলামি করে ফেলল। জীবনে কখনো কারোর জন্য এমন পাগলামো করবে সেটা কল্পনার বাহিরে ছিল প্রহরের। সুশৃঙ্খল জীবনযাপন করা প্রহর হঠাৎই কেমন বেখিয়ালি হয়ে গেছে। মেয়েটাকে শুধু একদিন না দেখেই ওর এমন বেগতিক অবস্থা হয়ে গেছে। যদি কখনো না দেখতে পায় তাহলে কি হবে ওর? এই ভাবনাটাই যেন শ্বাসরুদ্ধকর। না পারবে না সে, খুশিকে ছাড়া যে তার চলবে না এখন। এই ব্যাপারে আর কোনো সংশয় নেই প্রহরের। প্রহর এবার বোনেটের ওপর চিত হয়ে শুয়ে পড়ে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করতে বলতে লাগলো,